কি বা আসে যায় কাজে পরিচয়, তবু নামে নামে মিলে গেলে বাড়ে সংশয়। নামের মিলনে গড়ে কত না খবর, তবু দেখো বাঁধে ভাই কত টক্কর। নামে নামে টক্কর, টক্কর, নামে নামে টক্কর। মানুষের কাছে সবচেয়ে প্রিয় জিনিস কোনটি? নিশ্চয়ই তার জীবন। আর মানুষ তারই প্রিয় জীবনটিকে ধারণ করে তার নামের আড়ালে। এক একটি জীবনের ভালো মন্দ, কীর্তি, স্বপ্ন সব কিছু জমা হয় তার নামের পাশে। সুতরাং নাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু দুজনের নাম যখন এক হয়ে যায় তখন এই গুরুত্বপূর্ণ বিষয়টি একটু বিব্রতকর হয়ে যায়, লেগে যায় নামে নামে টক্কর। একজনের কাজের দায় আরেকজনের ঘাড়ে গিয়ে পড়ে। এই বিভ্রান্তি নিয়ে আমাদের আয়োজন নামে নামে টক্কর। প্রিয় দর্শক, আজকে আমাদের সাথে আছেন শিল্পপতি এবং উপস্থাপক, আরেকজন লেখক এবং সাংবাদিক। মৃত উপস্থাপক। তারা দুজনেই খ্যাতিমান, দুজনেই জনপ্রিয়, দুজনেই আনিসুল হক। কেমন আছেন আপনারা? খুবই ভালো। আমি প্রথমে যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে যে আপনাদের দুজন কি পূর্ব পরিচিত? আমার স্ত্রী যখন আমার সন্তানটা তার ধারণ করেছিলেন তখন একদিন আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রে একটা অনুষ্ঠান ছিল, আব্দুল্লাহ আবু সাইদ হোস্ট ছিলেন। উনি আমাদেরকে একটা, ওর সুন্দর অনেক গাড়ি আছে তো জানেন, তখন উনি নিজে ড্রাইভ করতেও পছন্দ করতেন। অনেক দূর আমাদের বাসা ছিল, উনি রেখে এসেছিলেন, সেটা আমি ভুলতে পারি না। কিন্তু আমি তাকে চিনি আরো অনেক দিন আগে থেকে। টেলিভিশনে এখনই নামে একটা অনুষ্ঠান হতো, খুবই সুন্দর অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের একজন খুবই প্রাণবন্ত উপস্থাপক ছিলেন, সারাক্ষণ হাসতেন। ওর সঙ্গে আমার পরিচয় হয়েছিল ওই বিশ্ব সাহিত্য কেন্দ্রে, যেভাবে বললো। তো আমি দেখলাম এর নাম আনিসুল হক 92-93-তে, 86-87-তে বোধহয় সে প্রথম লেখা শুরু করে। তখন 92-93-তে সে রীতিমতো বিখ্যাত। তো দেখলাম যে আনিসুল হক আজকে এখানে আছে, দেখি তার সঙ্গে পরিচয় করা যায় কিনা। তখনই পরিচয় আর কি। আপনার অনুভূতি কিরকম? আপনার ওনার নামের সাথে মিল আছে? আমার খুব প্রিয় মানুষ যারা ঢাকা শহরে আছেন তাদের একজন আনিসুল হক, এবং উনি সব দিক থেকে সফল। উনি বাংলাদেশের সবচাইতে রূপবান পুরুষদের একজন। শিল্পপতি, এবং শিল্পপতি হিসেবে উনি সাফল্যের চূড়ায় পদাধিকার বলে এটা বলা যাবে যে উনি সবচেয়ে চূড়া ছুঁয়েছেন। তারপর টেলিভিশনের উপস্থাপক হিসেবে খুবই, যেটা আমার হতো আর কি, আমি যখন প্রথম বই করি, গদ্যের বই, তখন আনিসুল হককে অনেকে হয়তো লেখায় পত্রিকায় চিনেছে, আমি কলাম লিখেছি। তো লোকে এসে, আমি বইমেলায় কিন্তু বসে আছে, কেউ আমাকে চেনে না, আমি ওই স্টলেই বসে আছি, বলে কি, হে আনিসুল হকের বই বেরিয়েছে, উনি খুব ভালো উপস্থাপনা করে, নিয়ে নে ওই বইটা কেন। তারপর কিনে নিয়ে চলে যাচ্ছে। আমি বলি আমার বইয়ের পিছনে আমার ছবি আছে, বাসায় গিয়ে বুঝবি যে কার বই ভেবে কার বই কিনেছি। ওর সুবিধা হলো যে ও যেভাবে বিখ্যাত তাতে পুরোটাই প্রকাশ্য, মানে আমরা সবাই জানি ও বিখ্যাত, ভালো লেখে, খুব প্রিয়। আর আমার একটা সুবিধা বা অসুবিধা, হয়তো সুবিধাই এই যে বললো না যে অনেক বড় ব্যবসায়ী ইত্যাদি ইত্যাদি, কিন্তু ব্যবসার পেছনে বা ভেতরে কি আছে ওটা কিন্তু বোঝা মুশকিল। ব্যবসা তো কি বড় লোক না ছোট লোক কেউ কেউ জানে না। তারপরে মানে উপস্থাপক হিসেবে একটা নির্বাচনের আগে প্রথম যখন অনেকদিন পরে গণতন্ত্র এলো, তখন সবিনয় জানতে চাই, সবিনয় জানতে চাই, ওই অনুষ্ঠানটা যে করলেন তাতে সবগুলো বড় দলের প্রধানরা উপস্থিত ছিলেন। তারপরে ওই অনুষ্ঠানটা তো মানে জাতীয়ভাবে এখনো আমি মনে করি একটা উদাহরণ হয়ে গেছে। এই জন্য বোধহয় যে তখন এর আগে এই ধরনের অনুষ্ঠান শুরু হয়নি। আমার মনে আছে যে আমি যখন অনুষ্ঠান করতে যাই, একদম ইলেকশনের 3-4 দিন আগে হচ্ছে, কারো পক্ষে বিপক্ষে গেলে ইট উইল বি ভেরি সিরিয়াস, এবং তা হয়েও ছিল, এবং দেশের পক্ষে হয়েছে, দেশের পক্ষে হয়েছে, এবং আমাদের পরিবারগতভাবে বেশ একটু বিপদও হয়েছিল। যাই হোক, সেটা আমরা কাটিয়ে উঠেছি। যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো যে ওই আনিসুল হক হওয়ার কিন্তু একটা বড় মজা আছে। জি, আমি এই প্রশ্নটা এখনই করতে চাচ্ছিলাম যে আপনাদের যদি পাল্টাপাল্টি করা হয়, আপনি যদি উনি হয়ে যান, উনি যদি আপনি হয়ে যান, I will be so happy, you know, কি হয় এই 86-87 সালে এই বেচারা যখন লিখতো, ওর প্রথম বই ও বোধহয় বললো গদ্য কার্টুন, তাই না? যেটা 92-93 বলেছিল, তার আগ পর্যন্ত ওকে কেউ চিনতো না। তো যে কটাই লেখা বেরোক তার সম্পূর্ণ কৃতিত্ব 99% আমার ঘাড়ে, এই বেচারা এরকম লিখছে। এটা ইদানিংও ঘটে, এবং অনেককেই আমি দেখি যে আরে ভাই কালকে তো ভালো লিখেছেন, প্রথমবার বললে আমি যদি বলি যে সেকেন্ড টাইম বলবে না, তাহলে আমি চুপচাপ থাকি, না ঠিক আছে, অ্যাভয়েড করে যাই। বেচারার মিথ্যাও বললাম না, ওরও মানে স্বপ্নভঙ্গ হলো না।
দ্বিতীয় তৃতীয়বার যখন লেখা নিয়ে বলা শুরু করে তখন বলতেই হয় ভাই এই লেখাটা কিন্তু আমার না। আমার মনে আছে একবার কবে 97-98 সালে, তখন সে অনেক বই লিখেছে, কে যেন একজন একটা বই নিয়ে বলছে যে এই এটা তো ওইটা না, ছবি দেখে আমি এ তো ভালো কায়দা ধরেছে যে এখন ছবি ছাপানো। সো দ্যাটস এন ডিসঅ্যাডভান্টেজ, বাট আনিসুল হক এটা এত বড় জায়গা, ওইখানে যাওয়ার দুঃস্বপ্ন দেখাটা আমার স্পর্ধা লাগে, কিন্তু হতে পারলে খুবই মজা হতো। তারপরে কি করে ইদানিং কিন্তু আমারও রুটি খাওয়া শুরু করেছে আর কি। ইদানিং প্রচুর সে অনুষ্ঠান উপস্থাপনা করে, তো ন্যাচারালি আপনারা আমার চেহারা কম দেখেন, লোক আর আমাকে টেলিভিশন অত চান্স দেয়। যে কোনো গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে এই আনিসুল হকের একটা না একটা মন্তব্য থাকে, আর প্রথম আলোতে বড় বড় করে এই হয়েছে ব্যবসায়ীদের এই সমস্যা, পৃথিবীর এখন এই করা উচিত, আমেরিকার এখন এই করা উচিত, ওবামার এখন এই করা উচিত, নিচে আনিসুল হক, নিচে আনিসুল হক। আমার নামটা দেখে আমি চমকে উঠি, আমি তো কিছুই বলিনি, দেখে আমার আনিস ভাই বলেছেন। ওকে আনিস ভাই, আমাদের আসলে এখন একটা ছোট্ট বিরতি নিতে হবে। দর্শকবৃন্দ, একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথে থাকুন। নামে নামে টক্কর টক্কর। আবারও সবাইকে স্বাগতম নামে নামে টক্করে। এখন জানতে চাইবো যে আপনাদের দুজনেরই পত্রিকায় এবং গণমাধ্যমে প্রথম যখন আপনাদের নাম ছাপা হলো বা আপনারা দেখলেন, তখন আপনাদের অনুভূতিটা কেমন ছিল? আমার হঠাৎ করে টেলিভিশনে আসা, এবং সেই আশাটা হয়েছিল 80 সালে বোধহয়। প্রোগ্রামটির নাম ছিল অন্তরালে। আচ্ছা, আপনি কিভাবে আসলেন? মানে ইটস একটা পিওর অ্যাক্সিডেন্ট। ছোট্ট করে বলতে হলে যে একদিন টেলিভিশন স্টেশনে একজন বন্ধু ছিলেন, তো আমি চিটাগং যাব বলে ট্রেন দেরি হচ্ছিল, তো ওনার এখানে গিয়েছিলাম রামপুরা। শুক্রবার ছিল, তো এই ট্রেনে যাওয়ার আধা ঘন্টা আগে এখান থেকে রওনা হবো, উঠছি, তখন একটা ফোন আসলো ওনার এখানে। তো উনি ফোন ধরে বললেন বসো 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 বসো। আমি আমার তো ট্রেন ছেড়ে দেয়, বলে বসো, আমি একটু কথা বলে নেই। তো তারপর বললো যে যেও না আজকে। তো আমাকে নিচে নিয়ে গেলেন, যে দেখি যে এক ভদ্রলোক চিৎকার করছেন, মারা গেছেন, খুবই শ্রদ্ধেয় আমাদের মুসা আহমেদ ওনার নাম। তো ওনার একটা প্রোগ্রাম ছিল, ওদিনই প্রথম শুরু করছেন, যার নাম অন্তরালে। তো উনি হঠাৎ করে ওই দিন দুপুরবেলা হল্যান্ড চলে গেছেন গভর্নমেন্টের একটি কাজে, এবং বিকালবেলা বন্ধের দিন, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, শুক্রবার রেকর্ডিং করতে হবে। তা আমাকে নিয়ে দাঁড় করিয়ে বললো একে দিয়ে হবে। তো উনি আমাকে একটা গালি দিলেন, ওনার আদর করেই গালি দিতেন সবসময়। গালি দিয়ে বলে এটা দিয়ে কিছু হইব না, এই মিয়া দাঁড়াইছো কোনোদিন টেলিভিশনের সামনে? না, বলে ওটা দিয়ে কিছু হইব না, নওয়াজিস কারে নিয়ে আসছো এখানে মিয়া। তো দাঁড়িয়ে শুরু করলাম, এই প্রথম হয়ে গেল দ্য ফার্স্ট অনুষ্ঠান। বাট আই থিঙ্ক যে প্রথম অনুষ্ঠানটা বোধহয় সবার খুব খারাপ লাগেনি। আর আপনার? রকনুজ্জামান খান দাদাভাই ছিলেন, আমি কচিকাচার আসর করতাম রংপুরে, কচিকাচার মেলা করতাম, কিন্তু ওনার ওই পাতায় আমি একটা ছড়া দিয়েছিলাম, দাদাভাইটা পড়ে কি লাফ দিয়ে উঠলেন প্রায়, বলে তুমি একটু আগে যদি আসতে আমি একটা কাজ করতাম। কেন? যে আমি এক্ষুনি একটা ছেলে আমার ইন্টারভিউ নিয়েছে, আমি তাকে এসে আমাকে প্রশ্ন করেছিল শিশুদের কবিতা এবং ছড়ার মধ্যে পার্থক্য কি, তোমার এটা কবিতা হয়েছে, এই যে চাঁদের চিঠি ভুল ঘরে দেয় পিয়নে, এই লাইনটা কবিতা হয়ে গেছে। আমি খুবই খুশি, কারণ প্রথম নিয়ে গেছি। পরে ওইটা খুব যত্ন করে উনি ছাপলেন, আমি তখন বুয়েটে পড়ি, তো আমি সবাইকে দেখাচ্ছি, আমাদের ক্লাসের মেয়েগুলিকেও দেখালাম, এই দেখো আমার নাম ছাপা হয়েছে, আমার ছড়া ছাপা হয়েছে, কবিতা ছাপা হয়েছে। ওরা বললো না, এটা বাচ্চাদের পাতা ছাপা হয়েছে। না, এটা একটা আলাদা মজা আছে, প্রত্যেকটা মানুষের কাছেই তার নামটি সবচেয়ে প্রিয়, এবং সে যে কোনো ভাবেই তার নামকে বিশেষভাবে দেখতে চায়। আচ্ছা, এবার আমি তাহলে আপনাকে প্রশ্ন করি, আনিসুল হক এই নামটা কি আপনার প্রথম থেকেই প্রিয়, নাকি কখনো মনে হয়েছে নামটা যথেষ্ট স্মার্ট না? নাম ইম্পর্টেন্ট বলেই লোক নাম শুনতে চায়। আপনি রাজনীতিবিদদের জিজ্ঞেস করেন, তাকে যদি 5 দিন তার কাছে কিছু লোক না আসে, তার নাম ধরে ভাই বলে না ডাকে, স্যার বলে না ডাকে, উনি ঘুমাতে পারবেন না। একটা গান আছে কিন্তু, যার নাম তার কাছে ভালো লাগে না নাম বলো না। আমার নিজের নামটা নিয়ে যেহেতু আনিসুল হকরা খুবই বিখ্যাত ছিলেন, আরো অনেক কয়েকজন আনিসুল হক আছেন যারা খুব বিখ্যাত, এবং আনিসুল হক নাম দিয়ে লেখক হওয়া যাবে কিনা, লোকে চিনবে কিনা, আমার খুবই সন্দেহ ছিল। প্রথমে আমি আনিসুল হক মিটুন আমার ডাক নাম, সেটা সহ ছাপা হয়েছে, ইত্তেফাকে যেটা সেটাও মিটুন সহ ছাপা হয়েছে। আপনার কোনো ডাক নাম আছে? আছে একটি, বাবুল আমার ডাক নাম। যাই হোক, বাবুল। এখনো তো বহু লোক আছে যারা একই আনিসুল হক মনে করে, তারা যদি এই প্রোগ্রামটা দেখে আবার ভাববে যে এই ব্যাটা তো লিখে না। কিন্তু আনিস ভাই লেখেন, হ্যাঁ, লেখা প্রথম আলোতে 2বার 3বার 4বার ছাপা হয়েছে, এবং আমার ধারণা আমরা লিখলে প্রথম আলোতে কিছু সম্মানী দেওয়া হয়, ওই সম্মানীটা সব আমার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। এখনো অনেক সময় ফোন পাই, আমার তো মনে হয় কয়েকদিন আগেও এক মহিলা, বাবা তুমি ভালো লেখো, তুমি ভালো বলো। আমি মনে আমি তো ভালো লিখি না, লেখক তো অন্য একজন। তো এই ভুলটা না ভাঙানোর মধ্যে একটা মজা আছে।
কিন্তু আমাকে বলেছে যে আচ্ছা টেলিভিশনে তো আপনাকে অন্যরকম লাগে একটু না, আমি তখন তো আমি গোফটা ফেলে আসি, এখন তো গোফ আছে। কিন্তু আমি ওর মতো চুল চাই, কিন্তু আমার ওরকম চুল পাকে না পুরোপুরি। ন্যাচারালি চুল এরকম? হ্যাঁ, আমার চুল এরকম। আমি বলতে চাইনি, কিন্তু আমি গ্রিন রুমে দেখে দিলাম যে দুই একটা সাদা চুলকে উনি কালো করছে। সেটা না, মানে এখনই অনুষ্ঠানটা দেখেছি, কিন্তু অন্তরালে আমি দেখিনি, কারণ তখন অন্তরালে দেখার মতন আমার বয়সই হয়নি। মানে আমার যখন টেলিভিশন দেখার বয়স হয়নি তখন থেকে কিন্তু এই হলো লেখকের মজা, ও যে কখন সত্যি বলে কখন মিথ্যা বলে বলা মুশকিল। যে প্রোগ্রামটি সে আজও মনে রেখেছে সেটি কিন্তু অন্তরালের প্রোগ্রাম। ওই যে বালিশে বালিশে মারামারি, কখন যে এরা সাজিয়ে কি বলে, ওই মজাটার মধ্যে কিন্তু আপনি ধরতে পারবেন না। আপনাদের তো দুজনের প্রফেশন আলাদা, তো আপনাদের প্রফেশনাল হ্যাজার্ড কি সিমিলার? আমার তো হ্যাজার্ড প্রতিদিন সকাল বিকাল মনে করতে হবে, ও বলতে বলতে আমি এটা মনে করার চেষ্টা করতে পারি। আমার তো কতগুলি ধরেন গালি খেতে হয়, যদি আমি তো কারো পক্ষে লিখি, কারো বিপক্ষে লিখি, কারো স্বার্থহানি ঘটলে টেলিফোন করে গালিগালাজ করে, সেটা খুবই কম হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ হয়তো খুশি হয়ে এতে আরো উপকার হয়েছে, আর কখনো কখনো আবেগপ্রবণ লেখালেখি আবেগপ্রবণ হয়ে ফোন টোন করে, সেগুলি হয়েছে। আর যন্ত্রণা যেটা ভয় পাই অনেক ক্ষেত্রে, যে এগুলি লিখেছি শত্রু সৃষ্টি করছি, তখন আমি ভেবে রেখেছি আমার কাছে যদি আসে যে এই লেখাটা তুই কেন লিখছস বেটা, আমি বলবো আমি লিখিনি তো, এটা তো ওই আনিস। আপনি কি এরকম কোন দায় ওনার উপর চাপাতে পারেন? লেখক হবার তো মজা অনেক বেশি, দায় হচ্ছে। হ্যাঁ, অনেক মানে কঠিন কথা বললে কঠিন শব্দ শুনতে হয়। আমারও যে প্রফেশন, বিশেষ করে এই ট্রেড লিডারশিপে এসে কখনো কখনো কঠিন কথা বলতে হয়। আমাদের তো গার্মেন্টস এখন কমপ্লায়েন্স ইজ এ বিগ ইস্যু, যে 18 বছরের নিচে চাকরি দেওয়া যাবে না। আমার সবচাইতে বড় যে কাস্টমার, সে একদিন 18টা লিস্ট নিয়ে আসলো, যে 18টা মেয়েই 16 বছরের নিচে অথবা 18 বছরের নিচে। আমরা বললাম না, ওর হয়তো পরিপুষ্টির অভাবে বাঙালি একটু ছোট দেখা যেতে পারে, তার উপরে মেয়ে, তো কিছুতেই অ্যাগ্রি করে না। তারপর ডাক্তার ডাকা হলো, আমার লার্জেস্ট কাস্টমার। ডাক্তার তখন দাঁত দেখা শুরু করলো, দাঁত দেখে ডাক্তার সার্টিফাই করলো যে না, এরা ঠিকই আছে 18 বছরের উপরে। তাও তারা বিশ্বাস করে না, তো বললো না, তোমার সঙ্গে অর্ডার ক্যান্সেল করে দেবো। তারপরে আমরা বললাম যে কি করা যেতে পারে, বলে ওদের বোন পরীক্ষা করতে হবে। তো বোন কিভাবে পরীক্ষা করতে হবে, ওদের এক্সরে করো, এই পদ্ধতিতে এক্সরে করো। 18 জনের আমরা এক্সরে করলাম। ওই এক্সরে নিয়ে হংকংয়ে গেলাম। হংকংয়ে নিয়ে ওই এক্সরে মানে দেখিয়ে প্রমাণ করা হলো যে না, বাঙালি মেয়েরা হয়তো একটু পরিপুষ্টির কারণে হতে পারে, কিন্তু এরা 18 বছরের কম একজনও না। এই ধরনের অনেক হ্যাজার্ড আমাদের ঘটে। তো এই আমাদের হ্যাজার্ড। বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে। আমরা আবারও একটি বিরতিতে যাচ্ছি। নামে নামে টক্কর টক্কর। আমরা আবারও অনুষ্ঠানে ফিরে এলাম। আচ্ছা, আপনাদের নাম নিয়ে তো বিভিন্ন ধরনের বিভ্রান্তির মধ্যে পড়তে হয়, অনেক মজা হয়। জি জি। যেমন আমার কাছে ফোন আসে, কিছুদিন আগে একটা এলো, অনেকক্ষণ ধরে সিলেটি ভাষায় আমাকে আনিস, আমি জি, অনেকক্ষণ ধরে ওই আনিস ভাই ভেবে আমার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলছে। আমি আপা আপনি মনে হয় একটু ভুল করছেন, আমি তো ওই আনিসুল হক না, আমি এই আনিসুল হক, আমি প্রথম আলো আনিস। ও আনিস। তখন উনি আবার আমার সঙ্গে ওনার সম্পর্ক ভালো, তখন আমার সঙ্গে কিছুক্ষণ গল্প করলেন আর কি। প্রায়ই ঘটে আসলে, দু একজন আছে যারা এত কিছুর পরেও মনে করে আমি বোধহয় ওই আনিসুল হক। হ্যাঁ, আমার কিন্তু এটা আমি শেয়ার করতে চাই। আমি কিন্তু আগে জানতাম আপনি এই যে আজকের এই অনুষ্ঠানে এসে কত বড় একটা এরকম একজন ভক্ত এটা হয়। 4-5 জন আছে যে আমি ফোন করে, তুমি এটা এরকম লেখলা কেন ভাই, আচ্ছা এটা তো এরকম না হলে আমি তা আমি যদি দেখি 3বার 4বারের পরে আর মিথ্যে সামাল দেওয়া যাচ্ছে না, কত এরপরে মনে করবে যে লোকটা তো ফ্রড, তো শেষ পর্যন্ত বলতেই হয় যে ভাই এটা কিন্তু আমি না। এটাও আচ্ছা, আপনাদের নামের অর্থ কি? আনিস মানে সেবক, আনসার যেমন সেবক, আনিসটা ওইভাবে এসছে। আনিসুল হক মানে সত্য, সত্যের সেবক, আবার হক আল্লাহর নামও। আমি যতটুকু জানি সেটা বোধহয় আল্লাহর বন্ধু। সেবক হলে বন্ধু হবে, বন্ধু সেবা করে। তো আপনার নামটি কে রেখেছেন আপনি জানেন? বাবা মাই রেখেছে, অন্য কেউ হয়তো না। আর আপনারটা? আমারটা বাবা মার তো বটেই, খুব যে ভেবে রেখেছে তা না। এইভাবে আমার ছোট ভাই হলো আনারুল হক, এবং যত উল হক করা যায়। এটা একটা ট্রেডিশন ছিল আগে, হকের সঙ্গে হক মেলাতে হবে। আমারও সব উল,
আনিসুল, সাইফুল, শফিউল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওনার প্রতিপত্তি ঐশ্বর্য এটা নিয়ে কি আপনি কখনো আগে বলি ঈর্ষান্বিত বোধ করেন? ঈর্ষান্বিত তো বোধ করার ওই যোগ্যতা আমার নাই, আমি করিও না। আমি যদি আনিস ভাই আরো বড় হয়, আরো খ্যাতিমান হোক, আরো সফল হোক, আমি খুবই খুশি হব, ঈর্ষা করি না। আমি যেটা করি, আমি হচ্ছে মুগ্ধ, যত উনি ভালো করে আমি তত খুশি হই। মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তি যে মানুষ যেটা পায় তখন তার মূল্য আস্তে আস্তে কমে যায়। যেটা পাইনি সেটা হলো ওর ওই লেখা টেখা ইত্যাদি, সবাই আরে আজকে আনিস এই লিখেছে, ন্যাচারালি আমার হিংসা হয় এবং পেতে ইচ্ছে হয়। সব মিলে তাকে তো হিংসা করতেই হয়। আপনি বলেন, আপনি হিংসা না করে পারবেন যদি ছেলে হতেন? বলেন না। যদি ছেলে হতাম, মেয়ে হই করছি, মেয়ে হই করছি। কিন্তু আমাকে আপনি হিংসা করেন, ঈর্ষা করেন, আর ভক্ত হবেন তো আপনি ওই আনিসুল হকের, সেটা আমি জানি। ওর বয়স চলে গেছে। বললাম জিনা কেন, এই কেন জিনা বলছেন? দাল মে কুছ কালা হ্যায়। না না, আমি বলি, আচ্ছা এখন আমরা একটু ব্যক্তিগত প্রশ্ন করি। আপনার সহধর্মিণী এবং আপনার ছেলে মেয়ে? আমার স্ত্রী অনেক কিছু করেন। আমার আচ্ছা। স্ত্রী আমার কোম্পানি চালান। আমার স্ত্রী একটি বিদেশি টেলিভিশনের চিফ এক্সিকিউটিভ, যিনি বাংলাদেশে বসে একটি 24 ঘন্টার বিদেশি টেলিভিশন চালান। লেখক হিসেবে এবছর তিনি সার্ক পুরস্কার পেয়েছেন, যেটা এর আগে পেয়েছেন আমাদের শ্রদ্ধেয় শামসুর রহমান এবং মহাশ্বেতা দেবী। আমরা একটা সন্তান হারিয়েছিলাম 2002-তে, তাকে কেন্দ্র করে কিছু কবিতা লেখা এবং প্রথম বই ছাপানো। আপনার বাচ্চা? আমার 3 বাচ্চা, বড়টা ছেলে, তারপর 2 মেয়ে। সুতরাং সব মিলে শুকর আলহামদুলিল্লাহ। এবার আমারও একজন স্ত্রী আছে এবং সন্তানও আছে। আপনি শুধুই আমার আছে এটা ভাববেন আমার একটা সন্তানও আছে। বলেছে যে একাধিক স্ত্রী না, ঘাড়ে একটি মাথা এখন, না হলে অবশ্যই। তো আমার মেয়ে পদ্ম পারমিতা, ও ক্লাস 7-এ পড়ে, আর আমার স্ত্রী একটা বিদেশি দূতাবাসে এই সাংবাদিকতা, তথ্য কর্মকর্তা। আচ্ছা, আপনাদের দুজনের প্রিয় লেখক কে? আমার একমাত্র প্রিয় লেখক একজনই আছে, আনিসুল হক। আর আমি যেহেতু লিখি, আমাকে পড়তে হয়। এখন ধরেন রবীন্দ্রনাথ তো সবাই আমরা পড়ি, এর বাইরে লেখক হিসেবে স্বার্থপরের মতো কিছু লেখা পড়তে হয় যাতে নিজের লেখাটা উন্নত হয়। কাজেই অনেকের লেখা পড়তে হয়, ভালো লাগে। আচ্ছা, আপনার কি ভাগ্যে বিশ্বাস করেন? খুবই ভাগ্যে বিশ্বাস করি, খুবই। আমার জীবনের আমি মনে করি অল মেজর ঘটনা, এই যে আমি গার্মেন্টসে এসেছি, মানে 99% ভাগ্য বোধহয় দিয়ে শুরু, তারপর নিজে নিজে কষ্ট করেছি। আমি এই যে টেলিভিশন করেছি, ওই দিন যদি আমি টেলিভিশনে না যেতাম, ওই দিন যদি আর 15 মিনিট আগে বেরিয়ে যেতাম, বা যেদিন এই ঘটনাটি ঘটেছে, তাহলে আমার জন্য হয়তো কখনোই টেলিভিশন হতো না। তেমনি টেলিভিশনে এক ভদ্রলোককে আমি দরজা দিয়ে আঘাত করেছিলাম, সেন্সলেস হয়ে গিয়েছিলেন, সেটাও বোধহয় 81-82 সনে, তখন আমি বেকার। উনি উঠে টুঠে মারবেন এরকম অবস্থা। ওনার সঙ্গে পরিচয় হলো, তো ওনার সঙ্গে যদি পরিচয় না হতো, উনি দেখলাম যে গার্মেন্টসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর প্রথম শুরু হয়েছিল। তাহলে আপনি ধাক্কা দিয়ে গার্মেন্টসের মালিককে, আমি তখন অজ্ঞান করে আমার শুরু, মানে আমি টেলিভিশনের দরজা তো খুব মোটা, খুবই প্রতীকী আমাদের, যে আপনি ধাক্কা দিয়ে দরজা নিজের দরজা খুলে নিলেন, মোটা দরজা, ওনার মাথায় লেগে উনি সেন্সলেস হয়ে গিয়েছে। তো সেদিন যদি টেলিভিশনে ভাবে না ঢুকতাম, ওই লোকটার সঙ্গে আমার পরিচয় হতো না, এবং কোনোদিন গার্মেন্টসে আমার চাকরি হতো না। চাকরি দিয়ে আমি প্রথম শুরু করি। তো এই জন্য আমার জীবনের সব বড় বড় ঘটনাগুলো ভাগ্য আমি মনে করি শুরু, তারপর কর্ম। দুজনের কাছে কি প্রত্যাশা? আমরা তো শুধু লিখে কিছু হয় না, কাজ করতে হয়। উনি কাজ করছেন এবং খুব বড় একটা সেক্টর, খুবই বড়। এই সেক্টর ফেল করলে বাংলাদেশ ফেল করতে পারে। সবাই চায় যে উনি সফল হোক, ওনার মাধ্যমে বাংলাদেশ সফল হোক। থ্যাংক ইউ আনিস। আনিসের কাছে আমাদের প্রত্যাশা অনেক, এখনো সে অনেক তরুণ, তার অনেক সামনে যাওয়ার আছে। সে যেভাবে লিখছে, আমি অবশ্য আরেকটু বেশি ব্যাপ্তি আশা করি। অন্য একটি ঢং আসলে ম্যাচিওর্ড হলেই লেখার মধ্যে আসবে, এবং সেগুলো থেমে সে থাকবে না, আরও অনেক বড় আকারের আনিস হবে, এবং তখন আমি বলবো যে আমি সম্পূর্ণভাবে ওই আনিস হতে চাই। থ্যাংক ইউ আপনাকে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমি যদিও ব্যক্তিগতভাবে গল্পটা শেষ করতে চাচ্ছিলাম না, কিন্তু আগেই বলেছি যে আমার একটা সীমাবদ্ধতা আছে, যেতে নাই দিব তুমি এক্স্যাক্টলি। সো আমার খুবই ভালো লেগেছে, আবারও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমি যেমন আনন্দ পেয়েছি, আশা করি আপনারাও সেরকমই আনন্দ পেয়েছেন। শুভেচ্ছা জানিয়ে শেষ করছি, ধন্যবাদ। নামে
কি বা আসে যায় কাজে পরিচয়, তবু নামে নামে মিলে গেলে বাড়ে সংশয়, বাড়ে সংশয়। কর্মেতে বীর করে নাম যশ খ্যাতি, নামেরই পরশে কারো কত উন্নতি। একই নামে সমাসীন হলো দুইজন, মিতালি কি হয় নাকি দ্বন্দ্ব ভীষণ। নামে নামে জমে টানে, নামে নামে কাছে আনে, নামের মিলনে গড়ে কত না খবর। তবু দেখো বাঁধে ভাই কত টক্কর।